নমস্কার। নবোদয় কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা সবাই এতক্ষণে আশা করছি জেনে গেছেন যে জহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তির পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, 2026-27 শিক্ষাবর্ষে অতএব আগামী বছরে নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তি হওয়ার যে পরীক্ষা তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তার নোটিফিকেশনও জারি হয়ে গেছে, মানে যেটাকে আমরা প্রসপেক্টাস বলি। পাশে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবোদয় বিদ্যালয়ের প্রসপেক্টাস। নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তি হতে গেলে কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, মানে শিক্ষাগত যোগ্যতা বা কি কি যোগ্যতা লাগবে, কারা কারা নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে পারবে, কারা কারা বসতে পারবে না, আজকের ভিডিওতে সেই সমস্ত তথ্য নিয়ে কথা বলবো। এই ভিডিওটা দেখার পরে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আপনি 100% বুঝতে পেরে যাবেন যে আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তির পরীক্ষায় বসতে পারবে কি পারবে না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তির পরীক্ষায় বসার যোগ্যতা কি সেটা জানতে গেলে আপনাকে এই যে প্রসপেক্টাস, পাশে যে প্রসপেক্টাস দেখতে পাচ্ছেন, এই প্রসপেক্টাসের 8 নম্বর পেজে যেতে হবে। তো আমি সোজা চলে যাচ্ছি 8 নম্বর পেজে। 8 নম্বর পেজে আপনি চলে গেলে ওখানে আপনি দেখতে পাবেন, 8 নম্বর পেজের একটু নিচের দিকে চলে গেলে আপনি দেখতে পাবেন ওখানে লেখা আছে হু ইজ এলিজিবল, মানে কারা কারা যোগ্য, পরীক্ষায় বসার কারা কারা যোগ্য। তো সেই ব্যাপারে বিস্তারিত বলা আছে, ঠিক আছে, এবং এখানে সমস্ত পয়েন্টগুলোকে ইংলিশে লেখা আছে। এবার আপনি যদি চান প্রসপেক্টাসের এই জায়গাটা পড়ে দেখতে পারেন, তাহলেই আপনার সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে কারা কারা নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এর ভর্তির পরীক্ষায় বসতে পারবে। নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তির পরীক্ষায় বসতে গেলে যে সকল যোগ্যতাগুলো লাগে তার মধ্যে প্রথম যোগ্যতা, মানে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার জেলায় নবোদয় বিদ্যালয়ে থাকতে হবে। আপনি যে জেলার বাসিন্দা এবং যেই জেলায় আপনার সন্তান ক্লাস 5 এ পড়ছে সেই জেলায় নবোদয় বিদ্যালয় থাকতে হবে। যদি আপনার জেলায় নবোদয় বিদ্যালয় নেই তাহলে কিন্তু আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ে বসতে পারবে না, পরীক্ষায় বসতে পারবে না। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় নবোদয় বিদ্যালয় আছে, অতএব বাঁকুড়া জেলার ছাত্রছাত্রীরা কিন্তু নবোদয় বিদ্যালয়ে পরীক্ষায় বসতে পারবে, নবোদয় বিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় চান্স নিতে পারে। কিন্তু যেহেতু মালদা জেলায় এখনো পর্যন্ত কোনো নবোদয় বিদ্যালয় তৈরি হয়নি, এখনো পর্যন্ত মালদা জেলায় কোনো নবোদয় বিদ্যালয় নেই, মালদা জেলার ছাত্রছাত্রীরা নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তির পরীক্ষায় বসার সুযোগ পায় না। মালদা জেলার ছাত্রছাত্রীরা নবোদয় বিদ্যালয়ের সমস্ত সুবিধা থেকে বঞ্চিত, কারণ মালদা জেলায় কোনো নবোদয় বিদ্যালয় নেই। তেমনই একটা উদাহরণ হচ্ছে কলকাতা। কলকাতা জেলায় কোনো নবোদয় বিদ্যালয় নেই, কারণ নবোদয় বিদ্যালয়ের লক্ষ্য গ্রামের কোনায় কোনায় শিক্ষা পৌঁছে দেওয়া। কলকাতা একটা আরবান এলাকা, একটা শহরাঞ্চল, ওইখানে সমস্ত জনসংখ্যাই শহরে বসবাস করে। কলকাতায় কোনো গ্রামীণ এলাকা নেই, কোনো রুরাল এলাকা নেই। তো সেই কারণে কলকাতায় কোনো নবোদয় বিদ্যালয়ও নেই, এবং যেখানে নবোদয় বিদ্যালয় নেই সেখানে ছাত্রছাত্রীরা নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে পারবে না। এবার আপনার মাথায় হয়তো চলতে পারে যে ঠিক আছে, কলকাতায় পরীক্ষায় বসতে পারবে না, কিন্তু উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনার পরীক্ষায় তো বসতে পারবে। না, সেটাও হয় না। কারণ নবোদয় বিদ্যালয়ের যে পরীক্ষা সেটা একেবারেই জেলা ভিত্তিক। আপনার সন্তান যেই জেলায় ক্লাস 5 এ পড়ছে এবং আপনার যেটা বাসস্থানের জেলা, সেই জেলায় যদি নবোদয় বিদ্যালয় না থাকে তাহলে অন্য জেলায় গিয়ে পরীক্ষা সে দিতে পারবে না, বা অন্য জেলার নবোদয়ে সে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না। এখানে আরেকটা কথা আপনাকে জানানো জরুরি, আপনার জেলায় নবোদয় বিদ্যালয় হয়তো নেই, কিন্তু আপনার জেলা আগে একটা অন্য জেলার অংশ ছিল। এরকম যদি ব্যাপার হয় তাহলে কিন্তু আপনার সন্তান আপনার জেলা, যেটা আগে জেলা ছিল, সেই জেলার নবোদয় বিদ্যালয়ে পরীক্ষায় বসতে পারবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। যেমন ধরুন পশ্চিম মেদিনীপুর আগে একটা অনেক বড় জেলা ছিল, তার একটা অংশ ছিল ঝাড়গ্রাম। 2017 সালে এটা ভেঙে আলাদা হয়ে যায়। কিন্তু পশ্চিম মেদিনীপুরে অলরেডি নবোদয় বিদ্যালয় তখন ছিল, জেএনভি ছিল, যেটা 2006 সালে মানে গঠিত হয়েছে। তো 2006 সাল থেকে 2017 সাল পর্যন্ত পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম একটাই জেলা ছিল। তো পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সমস্ত ছাত্রছাত্রী যারা ক্লাস 5 এ পড়ে তারা জহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরের জন্য পরীক্ষায় বসতো, এবং জহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরে তারা চান্স পেলে পশ্চিম মেদিনীপুর নবোদয় ভর্তি হতো। এবার 2017 সালে দুটো জেলা আলাদা হয়ে যায়। 2017 সালে দুটো জেলা আলাদা হয়ে যায়, পশ্চিম মেদিনীপুর একটা জেলা হয়ে যায় আর ঝাড়গ্রাম একটা আলাদা জেলা হয়ে যায়। কিন্তু যেহেতু তারা আগে একসাথে একটাই জেলা ছিল, পরে আলাদা হয়েছে, মানে নবোদয় বিদ্যালয় তৈরি হওয়ার পরে আলাদা হয়েছে, তাই এই দুটো জেলার একসাথে পরীক্ষা হয়। এখনো ঝাড়গ্রাম মানে নবোদয় বিদ্যালয়ের জন্য, জেএনভির জন্য জহর নবোদয় বিদ্যালয়ের চোখে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম একটাই জেলা।
তো ঝাড়গ্রামের স্টুডেন্টরা জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরে এই স্কুলের জন্যই তারা ফর্ম ফিল আপ করে এবং এই স্কুলেই তারা চান্স পেলে এই স্কুলেই ভর্তি হয়। এরকম আরো কিছু উদাহরণ আছে, যেমন হচ্ছে কালিম্পং। এটা আগে দার্জিলিং এর অংশ ছিল, এটা আগে দার্জিলিং এর অংশ ছিল। আগে এরা দুজন একটাই একটাই জেলা ছিল, পরে দুটো জেলা ভেঙে আলাদা হয়ে যায়। পরে দুটো জেলা ভেঙে আলাদা হয়ে যায়, কিন্তু তার আগে থেকে এখানে জেএনভি উপস্থিত আছে। তো সেই কারণে কালিম্পং এর স্টুডেন্টরা এখনো দার্জিলিং এর যে নবোদয় বিদ্যালয় সেখানেই ফর্ম ফিল আপ করে এবং সেখানেই ভর্তি হয়। তো ব্যাপারটা হচ্ছে, যদি কোনো জেলা নবোদয় বিদ্যালয় মানে মানে গঠিত হওয়ার পরে ভেঙে আলাদা হয়েছে, ওই দুটো নতুন জেলার ছাত্রছাত্রীরা সেই পুরনো জেলা যে নবোদয় বিদ্যালয় সেই নবোদয় বিদ্যালয় ফর্ম ফিল আপ করবে এবং সেখানেই ভর্তি হবে। তাহলে আশা করছি এই পয়েন্টটা বোঝাতে পারলাম যে নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে গেলে নিজের জেলাতে নবোদয় বিদ্যালয় থাকতে হবে। দ্বিতীয় যোগ্যতা বা দ্বিতীয় এলিজিবিলিটি, আপনার বাসস্থানের জেলা এবং আপনার সন্তানের ক্লাস 5 এর স্কুলের জেলা দুটো এক হতে হবে। দুটো ভিন্ন জেলা হলে কিন্তু হবে না। এখানে একটা উদাহরণ লেখা আছে, আপনি পড়ে নিতে পারেন। আমি ততক্ষণ আপনাকে একটা অন্য উদাহরণ বলে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরুন আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় এবং পশ্চিম মেদিনীপুর জেলায় নবোদয় বিদ্যালয় আছে, আমি ওই স্কুলেরই ছাত্র ছিলাম। তো ধরুন আমার জেলা পশ্চিম মেদিনীপুর, আমি এই জেলারই বাসিন্দা, আমার আধার কার্ডে আমার ভোটার কার্ডে সমস্ত অ্যাড্রেসে পশ্চিম মেদিনীপুর জেলাই লেখা আছে, মানে আমি পশ্চিম মেদিনীপুর জেলার একজন বাসিন্দা। এবং আমার সন্তান যদি ক্লাস 5-এ পশ্চিম মেদিনীপুর জেলারই কোনো স্কুলে পড়ে, তবেই সে কিন্তু নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6-এ ভর্তির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার ধরুন আমার ছেলে মেয়ে, আমার সন্তান যদি পশ্চিম মেদিনীপুর জেলায় না থেকে ধরুন অন্য কোনো জেলায় পড়ছে, যেমন ধরুন পূর্ব মেদিনীপুরের কোনো একটা স্কুলে থেকে পড়ছে, তাহলে এখানে কিন্তু দুটো ব্যাপার ভিন্ন হয়ে গেল। মানে আমার সন্তানের বাসস্থানের জেলা পশ্চিম মেদিনীপুর, কিন্তু ক্লাস 5-এ কোন জেলায় পড়ছে? পূর্ব মেদিনীপুর। এরকম সিচুয়েশন হলে সে পরীক্ষায় বসতে পারবে না। অতএব গোটা ব্যাপারটাকে সামারি করলে দাঁড়ায়, সারমর্ম হচ্ছে আপনার বাসস্থানের জেলা এবং আপনার সন্তানের ক্লাস 5-এর স্কুলের জেলা সেম হতে হবে। যদি ভিন্ন হয় তাহলে সে নবোদয় বিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় বসতে পারবে না। এবার অনেকের বাবা মা মানে এমন চাকরি করেন যেখানে ট্রান্সফারের ব্যাপার থাকে, উনি আজকে এই জায়গায় আছেন, কালকে অন্য জায়গায় আছেন, তো সেই কারণে ছেলে মেয়েদের পড়াশুনো এভাবে মানে জায়গায় জায়গায় চেঞ্জ হতে থাকে। তো এরকম যদি কারো কন্ডিশন থাকে তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, ক্লাস 3 আর 4 এটা কিন্তু ভিন্ন জেলা হতে পারে বা ভিন্ন স্টেটও হতে পারে। ক্লাস 3-4 এর সাথে কোনো ব্যাপার নয়, ব্যাপারটা কিন্তু ক্লাস 5 নিয়ে, এটা ভালো করে বুঝুন। ক্লাস 3-4-এ সে কোন মানে আমাদের ইন্ডিয়াতে কোন রাজ্যের কোন জেলায় পড়েছে ডাজন্ট ম্যাটার, এটা কোনোভাবেই কিছু এফেক্ট করবে না। কিন্তু ক্লাস 5-এর স্কুলের জেলাটা এবং আপনার বাসস্থানের জেলাটা সেম হতে হবে। আপনার আধার কার্ডে যেই জেলা মেনশন করা আছে, মানে আপনি যেই জেলার বাসিন্দা, আপনার সন্তানকে ক্লাস 5-এ সেই জেলাতেই পড়তে হবে, তবেই সে নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে পারবে। ব্যাপারটাকে ভালো করে বোঝানোর জন্য, এইখানে অনেকের ডাউট থাকে, তাই এই ব্যাপারটাকে আমি ভালো করে বোঝাচ্ছি। ব্যাপারটাকে ভালো করে বোঝানোর জন্য আমি আপনাকে ফর্ম ফিল আপের পেজে নিয়ে যাচ্ছি, যেখানে ফর্ম ফিল আপ হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। তো এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্ম ফিল আপের ওয়েবসাইট। আমাকে আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আমি নিজেকে হাইড করে রেখেছি যাতে আপনি ভালো করে ফর্ম ফিল আপের ব্যাপারটা বুঝতে পারেন। আচ্ছা, এখানে আমি যখন প্রথমে ক্লিক করব, ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন, তো আমাকে প্রথম পেজে নিয়ে যাবে, এবং এখানে আমাকে ইয়াস নোর মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আমি ঠিক সঠিক করে উত্তর দিই তবে আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। আচ্ছা, এখানে দেখুন, এইখানে একটা পয়েন্ট বলা আছে, ওয়েদার ইওর স্টেট অফ রেসিডেন্স, ওয়েদার ইওর ডিস্ট্রিক্ট অফ রেসিডেন্স অ্যান্ড ক্লাস 5 স্টাডি ইজ সেম। মানে বাসস্থানের জেলা এবং ক্লাস 5-এর স্কুলের জেলা কি সেম? যদি এর উত্তর আমি নো ভরে দিই তাহলে কিন্তু দেখাবে ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, মানে ফর্ম ফিল আপ করতেই দেবে না। এটা যদি আমি ইয়েস করে দিই তাহলে আমাকে ফর্ম ফিল আপ করতে দেবে। তো এখানে আরো অনেক কিছু কোশ্চেন আছে, আমি তো সেইগুলোকে আমি স্পিডে ভরছি এই ব্যাপারটা আপনাকে তাড়াতাড়ি দেখানোর জন্য, আপনারা একটু ধৈর্য ধরুন। তো এখন আমি চলে এসেছি সেকেন্ড পেজে। এবার দেখুন এই জায়গাটা ভালো করে দেখুন। প্রথমে জিজ্ঞাসা করেছে সিলেক্ট দ্য স্টেট ইন হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ স্টাডিং ইন ক্লাস 5, মানে কোন রাজ্যে সে ক্লাস 5-এ পড়াশোনা করছে সেটা জিজ্ঞাসা করছে। ক্লাস 3-4 এর কোনো প্রশ্ন নয়, ক্লাস 5-এ সে কোন রাজ্যে পড়ছে। আমি যেই মুহূর্তে এখানে একটা স্টেট সিলেক্ট করব, যেই স্টেটে আমি সিলেক্ট করব, দেখুন পাশে আরেকটা কলম দিয়েছে, এখানে দেখুন আরেকটা দিয়েছে রেসিডেন্সিয়াল স্টেট। মানে প্রথমে উপরে জিজ্ঞাসা করেছে যে ক্লাস 5-এ কোন স্টেটে পড়ছে, মানে কোন রাজ্যে পড়ছে।
ক্লাস 5-এ কোন রাজ্যে পড়ছে, আর তার নিচেই দিয়েছে যে বাসস্থানের রাজ্য কি। আমি যেই মুহূর্তে এখানে একটা স্টেট সিলেক্ট করব, যে কোনো জায়গায় আমি যদি এইখানে কোনো একটা স্টেট সিলেক্ট করি, মানে ক্লাস 5-এর যদি আমি রাজ্যটা সিলেক্ট করে দিই, অটোমেটিক রেসিডেন্সের রাজ্য সেটাই নিয়ে নিবে, আলাদা ওটা আলাদা করাই যাবে না। যেমন ধরুন আমি এখানে বললাম ওয়েস্ট বেঙ্গল, আমি ক্লাস 5-এ আমার সন্তান কোন রাজ্যে পড়ছে সেটাকে আমি ওয়েস্ট বেঙ্গল বললাম, অটোমেটিক দেখুন নিচটা ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন অটোমেটিক নিচটা ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিয়েছে। রেসিডেন্সিয়াল স্টেট মানে বাসস্থানের রাজ্যটাকে ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিয়েছে। আমি যদি এখানে কোনো চেঞ্জ করি, উপরটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখুন দেখুন এখানে কি বলেছে, প্লিজ গো থ্রু দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিফোর প্রসিডিং ফার্দার, মানে বলছে যে আগে যান, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন আগে, মানে সমস্ত যোগ্যতাগুলো দেখুন, তারপর ফর্ম ফিল আপ করবেন। মানে কি বলতে চাইছে, মানে বলতে চাইছে যে আপনি তাহলে জানেন না নিয়ম, তাই আপনি এখানে ছেড়খানি করছেন। এখানে ছেড়খানি করা যাবে না। আপনি যখন এইখানে কোনো একটা স্টেট চুজ করে ফেলছেন, অটোমেটিক রেসিডেন্সিয়াল স্টেট সেম থাকবে। তেমনটাই রাজ্যের জন্য, তেমনটা রাজ্যের জন্য, ঠিক আছে। আমি আবার এটাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করি। তেমনটা সরি ডিস্ট্রিক্টের জন্য, আমি যদি ডিস্ট্রিক্ট কোনো একটা আমি সিলেক্ট করে ফেলি, যেমন ধরুন আমি সিলেক্ট করে ফেললাম আলিপুরদুয়ার, আমি যদি ক্লাস 5-এর ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার সিলেক্ট করে ফেলি, বাসস্থানের যে জেলা সেটাও আলিপুরদুয়ার নিয়ে নিল। ক্লাস 5-এর স্কুলের জেলা, ক্লাস এবং বাসস্থানের জেলা সেম হতে হবে, ঠিক আছে। জেলা সেম হওয়া মানে রাজ্য অবশ্যই সেম হবে, দুটো আলাদা আলাদা রাজ্যের তো জেলা সেম হতে পারে না, ঠিক আছে। মানে কথার মানে এটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার আপনি নিচের দিকে চলে আসুন, নিচের দিকে চলে আসুন, দেখুন এখানে কিন্তু ক্লাস 3, 4, 5-এর ডিটেলস চেয়েছে, মানে ক্লাস 3, 4, 5 কোন কোন স্কুলে পড়েছে, সে স্কুলের লোকেশন কি, কোন রাজ্য কোন জেলা জিজ্ঞাসা করেছে। দেখুন ক্লাস 5-এর ডেটাটা অটোমেটিক সেভ হয়ে গেছে, আপনি এখানে কোনো ছেড়খানি করতে পারবেন না, কোনো চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি আগেই এই জায়গাটাই ভরে দিয়েছেন, আগেই এই জায়গাগুলোই ভরে দিয়েছেন, তাই এখানে আর কোনো চেঞ্জেস করা যাবে না। এবং ক্লাস 5-এ দেখুন কোনো চেঞ্জেসও করা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এমনকি ব্লকটাও ক্লাস 5-এর ব্লকও জিজ্ঞাসা করবে, এখানে দেখুন জিজ্ঞাসা করেছে নেম অফ দ্য স্টেট, সিলেক্ট দ্য ব্লক ইন হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ স্টাডিং ইন ক্লাস 5। এখানে যে ব্লকটাও আপনি সিলেক্ট করে দেবেন, সেটাও নিচে অটোমেটিক দেখবেন সেট হয়ে গেছে। দেখুন এখানে ব্লক অটোমেটিক সেট হয়ে গেছে। এবার আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও তো অটোমেটিক সেট হয়ে আছে, মানে ক্লাস 3, 4-এর স্ট্যান্ডার্ডেও তো সেট হয়ে আছে, কিন্তু হ্যাঁ এটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, কিন্তু আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি ক্লাস 3 আমি চাইলে আমি ক্লাস 3 রাজ্য চেঞ্জ করতে পারছি, ক্লাস 4-এর রাজ্য আমি চাইলে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, কিন্তু ক্লাস 5-এর কোনো অপশনই দিচ্ছে না। তো আশা করছি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম, গোটা ব্যাপারটা আপনাদেরকে এই মানে ভালো করে আমি ফর্ম ফিল আপের ব্যাপারটাতে ঢুকে আপনাকে দেখাতে পারলাম যে মানে ক্লাস 5-এর স্কুলের জেলা আর বাসস্থানের জেলা সেম হওয়ার কারণটা কি বা কি ব্যাপার, আশা করছি আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। অতএব এই পয়েন্টটা আপনি নোট করে নিন, আপনার বাসস্থানের জেলা এবং আপনার সন্তানের ক্লাস 5-এর স্কুলের জেলা সেম হতে হবে, জেলা সেম মানে রাজ্য সেম, শুধু ক্লাস 5-এর এটা কন্ডিশন। ক্লাস 3, 4 কোথায় পড়েছে, আলাদা জেলাতে হতে পারে, আলাদা রাজ্য হতে পারে, তাতে কোনো কিছু যায় আসে না, কোনো কিছু সমস্যা নেই। আচ্ছা, নেক্সট যেটা কন্ডিশন, যাতে পরীক্ষায় বসতে পারবে কি পারবে না ডিসাইড হবে, সেটা হচ্ছে এই পয়েন্ট 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সন্তানকে অবশ্যই ক্লাস 5-এ পাঠরত হতে হবে, অবশ্যই ক্লাস 5-এ পাঠরত হতে হবে। যদি আপনার সন্তান এখন ক্লাস 6-এ পড়ছে, তাহলে আপনি কোনোভাবেই তাকে নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসাতে পারবেন না। যদি ও ক্লাস 4-এ পড়ছে, তাও পরীক্ষায় বসতে পারবে না। মানে নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6-এ ভর্তি হওয়ার সুযোগ জীবনে একবার, একবার মাত্র পরীক্ষায় বসতে পারবে ও যখন ক্লাস 5-এ পড়ছে। তাহলে 2026-এ যে নবোদয় বিদ্যালয়ের পরীক্ষা হতে চলেছে, সরি এখন তো ডেট তো 2000 মানে পরীক্ষার ডেট তো 13ই ডিসেম্বর 2025 আপাতত আছে। তো ওই যে দিন 13ই ডিসেম্বর 2025, ওই দিন কারা পরীক্ষা দেবে, যারা এখন ক্লাস 5-এ পড়ছে। এখন বলতে এই 2025 সালের জানুয়ারি টু ডিসেম্বর এই শিক্ষাবর্ষে, মানে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই শিক্ষাবর্ষে যারা এখন ক্লাস 5-এ পড়ছে, বা 2025-26 শিক্ষাবর্ষের যাদের এপ্রিল টু মার্চ সেশন, এই দুটো সেশনে যারা ক্লাস 5-এ পড়ছে, কেবলমাত্র তারাই ফর্ম ফিল আপ করতে পারবে, তারাই পরীক্ষায় বসতে পারবে, না হলে পরীক্ষায় বসতে পারবে না। তাহলে এটা হলো তৃতীয় ক্রাইটেরিয়া বা তৃতীয় কন্ডিশন। এবার আমি যাব চতুর্থ কন্ডিশনের দিকে, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট কন্ডিশন বা ইম্পর্টেন্ট শর্ত। আপনার সন্তানের ক্লাস 3, 4 ও 5-এর স্কুল সরকারি বা সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত স্কুল হতে হবে। এবার এটার মানে কি, এই ব্যাপারটাকে অনেকে মিস ইন্টারপ্রেট করে বসেন। অনেক অভিভাবকের কাছে আমি এটা শুনেছি যে স্যার আমার সন্তান তো প্রাইভেট স্কুলে পড়ে, তাহলে বোধহয় ও পরীক্ষায় বসতে পারবে না, তাই তো? না, এটা একদমই ভুল ধারণা, একদমই ভুল ধারণা। প্রাইভেট স্কুলের সাথে কিচ্ছু যায় আসে না, প্রাইভেট স্কুলের ছেলেমেয়েরাও নবোদয় বিদ্যালয়ে পরীক্ষায় বসতে পারবে। তাহলে স্যার ব্যাপারটা কি,
এখানে যে সরকারি বলেছে, সরকারি বা সরকারি স্বীকৃতিপ্রাপ্যর মধ্যে ব্যাপার আছে। সরকারি স্কুল মানে কি আমরা সবাই জানি, যেটা সরকার চালায়, সরকারি স্কুল যেটা। আর সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্য স্কুল মানে কি? দেখুন, স্কুলের অনেক রকম ক্যাটাগরি হয়। এই ব্যাপারগুলো আপনাদেরকে এত ডিটেলসে বললে আপনারা বুঝতে পারবেন না। আমি সোজা ভাষায় বলছি। দেখুন, সরকারি স্কুলে যারা পড়ছে তাহলে তাদেরকে নিয়ে তো কোনো চিন্তা নেই। চিন্তা কাদের? যারা ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে পড়ছে। দেখুন, আপনার সন্তান প্রাইভেট স্কুলে পড়তে পারে, ঠিক আছে, বেসরকারি স্কুলে পড়তে পারে, প্রাইভেট হওয়া নিয়ে কোনো সমস্যা নেই, প্রাইভেট স্কুলে পড়তে পারে, কিন্তু স্কুলটা রেজিস্টার্ড হতে হবে, স্কুলের ইউডাইস কোড থাকতে হবে, ঠিক আছে, স্কুলের ইউডাইস কোড থাকতে হবে। প্রতিটা স্কুলের ইউডাইস কোড হয়, এটা সরকার স্কুলকে দেয়, প্রতিটা স্কুলের থাকে, সরকারি স্কুলেরও থাকে, বেসরকারি স্কুলেরও থাকে, প্রতিটা স্কুলের ইউডাইস কোড থাকে। ইউডাইস হচ্ছে একটা ওয়েবসাইট, একটা পোর্টাল, যেখানে সমস্ত স্কুলকে ট্র্যাক করা যায়, সমস্ত স্কুলের রেকর্ড, ওই স্কুলে কতজন স্টুডেন্ট আছে, কতজন টিচার আছে, কতগুলো ব্ল্যাকবোর্ড আছে, স্কুলের মানে একটা স্কুলের পুরো বায়োডেটা ইউডাইস ওয়েবসাইটে থাকে। আপনি গিয়েও চেক করতে পারেন, যে কেউ গিয়ে ইউডাইসে যে কোনো একটা স্কুলের সমস্ত বায়োডেটা চেক করতে পারে, ওই স্কুল কতদূর পর্যন্ত আছে, ওখানে মাধ্যমিকের রেজাল্ট কেমন, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন, মানে পুরো স্কুলের বায়োডেটা যাকে বলে না, সেটা এই ইউডাইসের ওয়েবসাইটে থাকে। আমি দেখাবো একটু পরে আপনাদেরকে। তো ইউডাইস কোড থাকতে হবে, প্লাস স্কুলের রেজিস্ট্রেশন থাকবে, প্রতিটা স্কুলের রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ঠিক আছে, স্কুলের রেজিস্ট্রেশন থাকতে হবে। স্কুলটা কোনো না কোনো বোর্ডের সাথে অ্যাফিলিয়েটেড হতে হবে, কোনো না কোনো বোর্ডের সাথে অ্যাফিলিয়েটেড হতে হবে, ঠিক আছে। আপনারা হয়তো দেখেছেন অনেক সময় কোনো স্কুলের সাইন বোর্ডের নিচে লেখা থাকে যে অ্যাফিলিয়েটেড টু সিবিএসসি, অ্যাফিলিয়েটেড টু আইসিএসসি, অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। মানে কোনো না কোনো বোর্ড, শিক্ষা বোর্ড, যেমন হচ্ছে মানে শিক্ষা বোর্ড, অনেকগুলো শিক্ষা বোর্ডে আমি উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে সিবিএসসি, সিবিএসসি হচ্ছে সেন্ট্রাল বোর্ড, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আইসিএসসি, ঠিক আছে, আইসিএসসি বোর্ড হয়, তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয়, ঠিক আছে। তো কোনো না কোনো বোর্ডের আন্ডারে থাকতে হবে তাকে। এই সমস্ত স্কুলগুলোকে বলা হয় সরকারি স্বীকৃতিপ্রাপ্য স্কুল, মানে সরকার তাকে স্বীকৃতি দিয়েছে, তাকে পারমিশন দিয়েছে, এবং সরকার জানে ওখানে একটা স্কুল চলছে, তো সরকারের নজরদারিতে আছে। এরকম স্কুল হলে সে পরীক্ষায় বসতে পারবে, নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে পারবে। তাহলে স্যার, এরকম কি কোনো স্কুল আছে যারা রেজিস্টার্ড নয়? হ্যাঁ, এরকম অনেক স্কুল থাকে, যেমন যেমন হচ্ছে প্লে স্কুল, কিন্ডারগার্টেন স্কুল। প্লে স্কুলের হয়তো আপনারা নাম শুনেছেন, ঠিক আছে, যখন ছেলেমেয়েরা 2-2.5 বছরের হয়, মানে এখনো প্রপার স্কুলে যাওয়ার তাদের বয়স নয়, কিন্তু অনেক বাবা মারা চান যে ছোটবেলা থেকেই ওদেরকে পড়াশোনা, খেলাধুলা, ড্রয়িং করা এইসবের মধ্যে রাখতে। তো অনেক স্কুল থাকে যেগুলোর সেরকম কোনো রেজিস্ট্রেশন থাকে না, বাড়িতেই অনেকে স্কুল চালাচ্ছে, ঠিক আছে। তো এরকম যদি কোনো স্কুল হয় যার কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো বোর্ডের সাথে অ্যাফিলিয়েশন নেই, কোনো ইউডাইস কোড নেই, সে সমস্ত স্কুলে যদি কোনো বাচ্চা ক্লাস 3-4 পড়েছে বা 5 পড়েছে, তাহলে কিন্তু সে বসতে পারবে না, ঠিক আছে। শুধু যে কোনো একটা ক্লাস নয়, ক্লাস 3-4-5 তিনটে বছরই কোনো সরকারি স্কুলে পড়তে হবে বা সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্য স্কুলে পড়তে হবে। এবং আমার মনে হয় আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স এইটা নিয়ে তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ এমন কোনো স্টুডেন্ট নেই যে এরকম কোনো স্কুলে, প্লে স্কুলে পড়েছে, ঠিক আছে। আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টই হয় সরকারি স্কুলে পড়ে বা বেসরকারি স্কুলে পড়ে। আর বেসরকারি স্কুল বলতে সেটা অবশ্যই গভর্নমেন্ট রেজিস্টার্ড স্কুল হয়, ইউডাইস কোড থাকে, অ্যাফিলিয়েশন থাকে। আপনি নিজে যদি এটা নিয়ে যদি আপনি চিন্তিত, এটা নিয়ে কারা চিন্তিত হবে? যাদের ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে পড়ছে। যদি আপনি এটা নিয়ে চিন্তিত, তো আপনার সন্তান যেই স্কুলে ক্লাস 3-4-5 পড়েছে বা পড়ছে, ওই স্কুলের অফিসে গিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি আমার সন্তানকে নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসাবো, ওখানে জিজ্ঞাসা করেছে যে স্কুল রেকগনাইজড কিনা, সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্য কিনা। তো তারা যদি হ্যাঁ বলে, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। আর এটা কাউকে বলার দরকার নেই, যে কোনো স্কুলের অফিসিয়াল সাইনবোর্ড, ওইখানে লেখা থাকবেই, অ্যাফিলিয়েশন লেখা থাকবে, যে কোন বোর্ডের সাথে সে অ্যাফিলিয়েটেড, এটা অবশ্যই লেখা থাকবে, ওটা দেখেই বুঝতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই দেওয়া থাকবে, এইটা অনেক বোর্ডে, অনেক সাইনবোর্ডে দেওয়া থাকে না, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাফিলিয়েশন নাম্বার অবশ্যই দেওয়া থাকবে। এখন যেমন আপনি দেখেছেন অনেক দোকানদার তার দোকানে জিএসটি নাম্বার ঝুলিয়ে রাখে, জিএসটি ইন বলে একটা এত বড় একটা কোড ঝুলিয়ে রাখে। তো এখন সবাই সাইনবোর্ডে বা নিজেদের ব্যানারে এটা দেয়। তো আপনি কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি স্কুলের সাইনবোর্ড দেখলেই বুঝতে পেরে যাবেন যে এটা সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্য কিনা। তো আশা করছি এইটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই। একটা ভ্রান্ত ধারণা থাকে যে প্রাইভেট স্কুল, বেসরকারি স্কুলের ছেলেমেয়েরা নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে পারে না, এটা একদমই ভুল। প্রাইভেট স্কুলের ছেলেমেয়েরাও বিন্দাস পরীক্ষায় বসতে পারবে, শুধু স্কুলটাকে স্বীকৃতিপ্রাপ্য স্কুল হতে হবে। ওকে, চলুন এবার আমি লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে ডেট অফ বার্থ। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ডেট অফ বার্থ এই রেঞ্জে হতে হবে, মানে 1 মে এবছর, মানে 2026-এর জেএনবিএসটি পরীক্ষায় যারা বসবে, মানে এবছর যারা পরীক্ষায় বসবে, তাদের ডেট অফ বার্থ 1 মে 2014 থেকে
31শে জুলাই 2016-র মধ্যে হতে হবে। যদি এই দুটো ডেটেও কারো ডেট অফ বার্থ হয় তারাও পরীক্ষায় বসতে পারবে, কিন্তু জাস্ট একদিন আগে। এর জাস্ট একদিন আগে কত হবে? 30শে এপ্রিল, তাই তো? 30শে এপ্রিল 2014 এই ডেটে যদি কারো ডেট অফ বার্থ হয়, মানে এটা যদি কারো ডেট অফ বার্থ হয়, সে পরীক্ষায় বসতে পারবে না। নিয়ম, ঠিক আছে? এবার এইটা নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের, অভিভাবকদের অনেক একটা কমপ্লেন থাকে, কারণ এইটা মে বলেই অনেকে পরীক্ষায় বসতে পারে না, কারণ অনেকের জন্ম তারিখ, মানে অনেকেরই জন্ম তারিখ, অনেকের হয় এপ্রিল হয়, অনেকের মার্চ মাস হয়, ঠিক আছে, অনেকের ফেব্রুয়ারি হয়, অনেকের জানুয়ারি হয়। তো এই যে 4টা মাস, এই 4টা মাসের ছেলে মেয়েরা জাস্ট কয়েক মাসের ব্যবধানের জন্য পরীক্ষায় বসতে পারে না। এই নিয়মটা আগে ছিল না, আগে এটা 4 বছরের গ্যাপ ছিল। এখন দেখতে পাচ্ছেন গ্যাপটা কত বছরের? 2014 থেকে 2016, ওই 2 বছর 2 মাসের গ্যাপ, ঠিক আছে, 2 বছর 2 মাসের গ্যাপ, কিন্তু আগে এটা 4 বছরের ছিল। এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 লাগু হওয়ার পরে নিয়মটা এটা হয়ে গেছে। তো যার কারণে অনেক ছেলেমেয়েরাই পরীক্ষায় বসতে পারছে না। এটা আমারও চিন্তার বিষয়, আমার মতো অনেক অভিভাবক, অনেক স্টুডেন্ট, অনেক টিচার, এমনকি নবোদয় স্কুলেরও চিন্তার বিষয়। এই বিষয় নিয়ে আমি প্রতি বছরই নবোদয় স্কুলের সাথে কথা বলি যে অনেক সন্তান, অনেক ছেলেমেয়েরা পরীক্ষায় বসতে পারছে না জাস্ট 1-2 মাসের ব্যাপারের জন্য। এইটাকেই অনেক, মানে আমার এটা মনে হয় এই ডেট অফ বার্থটা যদি এই মে না রেখে এটাই যদি পয়লা জানুয়ারি 2014 হতো, তাহলে হয়তো কারোরই সমস্যা হতো না, অনেকেই পরীক্ষায় বসতে পারতো। কিন্তু যেটা নিয়ম কিছু করার নেই, আপাতত এটাই নিয়ম যে 1 মে 2014 থেকে 31শে জুলাই 2016-র মধ্যে যাদের ডেট অফ বার্থ হবে তারাই বসতে পারবে, ইনক্লুডিং বোথ দ্য ডেটস, এই দুটো ডেটকে নিয়ে। আচ্ছা, আপনার সন্তান যদি এখন ক্লাস 4-এ পড়ছে, বা ক্লাস 3-তে পড়ছে, বা ক্লাস 2-তে পড়ছে, বা ক্লাস 1-এ পড়ছে, আপনি যদি এখন থেকে চেক করতে চাইছেন যে আপনার সন্তান আগামী বছরে যখন আপনার সন্তান ক্লাস 5-এ উঠবে সে পরীক্ষায় বসতে পারবে কিনা, তো তার জন্য আমি একটা চার্ট রেডি করে দিয়েছি, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। যেমন আপনার সন্তান যদি এখন ক্লাস 4-এ পড়ছে, তাহলে 2027-এ পরীক্ষা দেবে এবং ওর ডেট অফ বার্থ এই রেঞ্জে হতে হবে। যদি আপনার সন্তান এখন ক্লাস 3-তে পড়ছে, তাহলে ডেট অফ বার্থ, তাহলে 2028-এ পরীক্ষা দেবে, ঠিক আছে, এবং ডেট অফ বার্থের রেঞ্জ এটা হতে হবে, ঠিক আছে। এবার আমি, মানে এটা আগে পর্যন্ত নিয়ম ছিল যে 2000 মানে মানে এই বছর কথা ছিল 2026-এ পরীক্ষা হওয়ার, কিন্তু এখন 2025-এ হচ্ছে, তো কিছু করার নেই, ঠিক আছে। তার মানে আমি এখানে অল্টারনেট ডেট গুলো লিখে রাখি যে হয় 26-এ বা 27-এ পরীক্ষা দেবে, এটা হচ্ছে 27 বা 28-এ পরীক্ষা দেবে। আচ্ছা, যদি আপনার সন্তান এখন ক্লাস 2-তে পড়ে, তাহলে ও 2029 বা 2028-এ পরীক্ষা দেবে, মানে 2029-এর শুরুতে বা 2028-এর লাস্টে পরীক্ষা দেবে, এবং ডেট অফ বার্থ এই রেঞ্জে হতে হবে। আর আপনার সন্তান যদি এখন ক্লাস 1-এ পড়ছে, তাহলে ও 2030-এর প্রথমে বা 2029-এর শেষে পরীক্ষা দেবে, এবং ডেট অফ বার্থ এই রেঞ্জে হতে হবে। তাহলে আশা করছি এই ব্যাপারটা বোঝাতে পারলাম। লাস্ট পয়েন্ট, যেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, আশা করছি এতগুলো যে কথাগুলো বলেছি তার মধ্যে এই পয়েন্টটা কভার হয়ে যাওয়া উচিত, তাও আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে বলেছে যে আপনার সন্তান ক্লাস 5-এ পাঠরত হতে হবে, তবেই সে পরীক্ষায় বসতে পারবে, না হলে সে পরীক্ষায় বসতে পারবে না। যদি সে ক্লাস 5 পাস করে গেছে, মানে ধরুন সে এখন ক্লাস 6-এ উঠে গেছে, তাহলে পরীক্ষায় বসতে পারবে না। যদি এখন সে ক্লাস 4-এ আছে, তাহলে সে বসতে পারবে না। আচ্ছা, নেক্সট বলেছে যারা রিপিটার, যারা পুনরাবৃত্তি করছে, যারা রিপিটার স্টুডেন্ট, মানে আগে পরীক্ষা দিয়ে ফেলেছে, তারা যদি কোনোভাবে ডুপ্লিকেসি করে যদি পরীক্ষায় বসতে চায়, নবোদয় স্কুল কিন্তু ধরে ফেলবে। কেন? তার সমস্ত ডেটা 2025-এ যে, মানে ধরুন লাস্ট পরীক্ষা কবে হয়েছে, লাস্ট হয়েছে জেএনভিএসটি 2025, ঠিক আছে। তার পরীক্ষা কবে হয়েছিল? তার পরীক্ষা হয়েছিল 18 জানুয়ারি 2025-এ পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। এবার আগামী পরীক্ষা কবে হতে চলেছে? আগামী পরীক্ষার নাম হচ্ছে জেএনভিএসটি 2026, পরীক্ষাটা হতে চলেছে সামার বাউন্ড রিজনের জন্য, আমি ওদের জন্যই মেনলি কথাটা বলছি, 13ই ডিসেম্বর। আর উইন্টার বাউন্ড রিজন, যাদের শীতকালে, যাদের পরীক্ষা, মানে যেখানে প্রচুর শীত পড়ে, শীতকালীন দেশ যেগুলো, তাদের পরীক্ষা হতে চলেছে 11th এপ্রিল 2026, ঠিক আছে। তো কেউ এইখানে পরীক্ষা দিয়েছে, 2025-এ পরীক্ষা দিয়েছে, সে আবার কোনোভাবে ডেটা চেঞ্জ করে, ডুপ্লিকেসি করে যদি 2026-এ পরীক্ষা দিতে চেষ্টা করে, নবোদয় বিদ্যালয় কিন্তু ধরে ফেলবে, নবোদয় বিদ্যালয় সমিতি ধরে ফেলবে। কেন? ও 2025-এ যখন পরীক্ষা দিয়েছিল, ও নিশ্চয়ই তার আধার কার্ড বা বিভিন্ন ডিটেলস দিয়েছিল, নাম দিয়েছে, নিজের নাম, নিজের বাবার নাম, মায়ের নাম, এসব দিয়েছে, ওই সমস্ত ডেটা সেভ হয়ে আছে। এই বছর যখনই সে ফর্ম ফিল আপ করতে যাবে, এমন যদি কেউ, মানে কোনো ক্যান্ডিডেট থাকে যে আগের বছর ফর্ম ফিল আপ করেছে, সঙ্গে সঙ্গে তার ডেটা ম্যাচ হয়ে যাবে, তাহলে সে ফর্ম ফিল আপই করতে পারবে না, প্রথম কথা। 2 নম্বর, কোন রকম ভাবে যদি সে হেরফের করে যদি ফর্ম ফিল আপ করেও দেয়,
যখন স্ক্রুটনি হবে, মানে অনলাইনে যে আমরা ফর্মগুলো ফিল আপ করি, এটা প্রতিটা রেসপেক্টিভ নবোদয়, প্রতিটা জেলার যে নবোদয়, ওখানে গিয়ে ম্যানুয়ালি স্ক্রুটনি হয়, মানে একজন টিচার বা একজন কেউ বসে প্রতিটা মানে তথ্যকে ভালো করে মিলিয়ে দেখে, ওই স্ক্রুটনিতে ধরা পড়ে যাবে, মানে কোনো না কোনো ভাবে ধরা পড়ে যাবে, মানে এখানে ডুপ্লিকেসির কোনো জায়গা নেই। সন্তানকে মানে আপনার সন্তানকে ক্লাস 5-এ পাঠরত হতে হবে, তবেই সে বুঝতে পারবে। 6-এ হলেও বুঝতে পারবে না, 4-এ হলেও বুঝতে পারবে না। আর 2 নম্বর, রিপিটার যেন না হয়। আগে যদি সে পরীক্ষা দিয়ে ফেলেছে, তাহলে সে এই বছর পরীক্ষায় বসতে পারবে না। তো আশা করছি নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে গেলে কি কি শর্তাবলী আছে, কারা কারা নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে পারবে, তো সেই শর্তগুলো আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে, যদি আপনি অনেক তথ্য পেয়েছেন যেগুলো আপনি জানতেন না, এবং আপনার সমস্ত ভ্রান্ত ধারণা পরিষ্কার হয়ে গেছে, আপনি এখন সচেতন, আপনি এখন বুঝতে পারছেন যে কারা নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে পারবে, কারা বসতে পারবে না, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এই ভিডিওটাকে আরো বেশি করে শেয়ার করবেন তাদেরকে, যারা এখনো জানে না যে তার সন্তান নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে পারবে কি পারবে না। আচ্ছা, লাস্টলি, যদি আপনি ভিডিওটা দেখছেন, তাহলে কোনো না কোনো ভাবে আপনি নবোদয় বিদ্যালয় ক্লাস 6-এ ভর্তির পরীক্ষায় আপনার সন্তানকে বসাতে ইন্টারেস্টেড, তাহলে এত কিছু দেখার পরে আপনার মাথায় নিশ্চয়ই একটাই প্রশ্ন চলবে যে স্যার ঠিক আছে, আমার আমার যে সন্তান সে এলিজিবল, সে পরীক্ষায় বসতে পারবে, ফর্ম ফিল আপ তো আমি করে দেবো। স্যার পরীক্ষাটা তো কম্পিটিটিভ পরীক্ষা, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাহলে স্যার কোথাও একটা কোচিং নিলে তো ভালো হতো। হ্যাঁ, কোচিং নিলে ভালো হতো। যে ইউটিউব চ্যানেল আপনি দেখছেন, এই ইউটিউব চ্যানেলই আমাদের প্ল্যাটফর্ম। আমি নবোদয়ে ছাত্র ছিলাম, আমি শান্তনু স্যার 2015 সাল থেকে আজকে 2025 সাল, বিগত 10 বছর ধরে নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6-এ ভর্তির পরীক্ষার প্রস্তুতি দিচ্ছি। আমার আন্ডারে পড়ে অনেক স্টুডেন্ট, অসংখ্য স্টুডেন্ট নবোদয় বিদ্যালয়ে পড়ছে। আমার যে জেলা পশ্চিম মেদিনীপুর জেলা, এই জেলায় যে নবোদয় বিদ্যালয় আছে, যার নাম হচ্ছে জওয়াহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর, এই স্কুলে আমার পড়ানো ছাত্র প্রতিটা ক্লাসে আছে। তাহলে এর থেকে গর্বের বিষয় আর কি হতে পারে বলুন? মানে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রতিটা ক্লাসে আমার পড়ানো ছাত্রছাত্রীরা ওখানে পড়ছে, আমার কাছ থেকে পড়ে তারা নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে। মানে আমি যখন নবোদয় স্কুলে যাই, একদম ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রতিটা ক্লাসে আমার পড়ানো ছাত্রছাত্রীরা থাকে, তারা আসে আমার সাথে দেখা করে, প্রণাম করে, স্যার কেমন আছেন, ভালো আছেন, এইসব এই ব্যাপারগুলো আমি ওই স্কুলে গেলে পাই। লাস্টলি 2 মিনিট আপনার কাছে নেব এবং আমাদের কোর্স সম্বন্ধে আপনাকে দুটো কথা বলবো। যদি আপনি চাইছেন আপনার সন্তানকে নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6-এর ভর্তির পরীক্ষায় বসাতে এবং চাইছেন সে মানে পরীক্ষাটা উত্তীর্ণ করে নবোদয় বিদ্যালয়ে চান্স পাক, তাহলে কোচিং নেওয়াটা এখন খুবই দরকার। কারণ এখন এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। আপনার জেলায় আপনার সন্তান যে জেলার আন্ডারে পরীক্ষা দেবে, সেই জেলায় তার সাথে আরো 1000-1500 জন স্টুডেন্ট পরীক্ষা দেবে। তো তার মধ্যে থেকে 80 জনের মধ্যে আসা, এটা একটা ডিফিকাল্ট জিনিস। তো তার জন্য লাগে প্রপার গাইডেন্স, প্রপার কোচিং, প্রপার ম্যাটেরিয়াল, যেখান থেকে সে প্র্যাকটিস করবে। এবং লাস্টে পরীক্ষা, মানে একদম নবোদয় বিদ্যালয় স্কুলে যে ধরনের পরীক্ষা হয়, সেই ধরনের পরীক্ষা সে বাড়িতে বসে দেবে এবং সে নিজেকে একদম নবোদয় বিদ্যালয় পরীক্ষার জন্য রেডি করবে। তো তার জন্য লাগে একটা প্রপার কোচিং। তো এখন আপনার হাতের মুঠোয় আছে কোচিং, আমাদের অনলাইন কোর্স। আমাদের অনলাইন কোর্সের মাধ্যমে বাড়িতে বসেই, হ্যাঁ ঠিকই শুনেছেন, বাড়িতে বসেই, কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই সম্পূর্ণ আমার গাইডেন্সে আপনার সন্তান পড়াশোনা করবে। কেবলমাত্র দুটো অ্যাপ আপনার মোবাইলে থাকতে হবে। প্রথম হচ্ছে হোয়াটসঅ্যাপ, 2 নম্বর হচ্ছে ইউটিউব। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা আদান প্রদান হবে, মানে ক্লাসের লিঙ্ক পাঠানো হবে, ক্লাসের নোটস পাঠানো হবে, পরীক্ষা নেওয়া হবে, সমস্ত বার্তা আদান প্রদান হোয়াটসঅ্যাপের মাধ্যমে হবে। ক্লাস হবে ইউটিউবে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে স্যার ইউটিউবে ক্লাস হলে তো সবাই দেখতে পেয়ে যাবে। না, এটা আপনার ভুল ধারণা। ইউটিউবে প্রাইভেটলি ক্লাস নেওয়া যায়। আমি যাকে লিঙ্ক পাঠাবো, আমি যাকে অ্যালাউ করব, কেবলমাত্র সেই ক্লাস করতে পারবে, আদার্স কেউ ক্লাস করতে পারবে না। তো ইউটিউবে প্রাইভেটলি ক্লাস নেওয়া হয়, যারা কোর্স নেয় কেবলমাত্র তারাই ক্লাস করে, বাকি কেউ ক্লাস করতে পারে না। আচ্ছা, আমাদের অনলাইন কোর্সে আমরা কি কি অফার করছি? ফুল সিলেবাস কভার করানো হবে। আপনি যদি ভাবছেন যে স্যার এত পরে জয়েন করবে আমার সন্তান, তাহলে আগের ক্লাসগুলো তো কি হবে? আগে যা পড়ানো হয়েছে সমস্ত ক্লাসে রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে এবং রিভিশন তো হবেই, রিভিশনের সময় ওই জিনিসগুলোকে আবার কভার করানো হবে। ঠিক আছে? তো ফুল সিলেবাস কভার করানো হবে। নোটস এবং সাজেশন দেওয়া হয় প্রতিটা চ্যাপ্টারের শেষে, যেগুলো ইম্পর্টেন্ট নোটস সাজেশন ম্যাক্সিমামটা আমি বলে লিখিয়ে দিই, আর বাকি যেগুলো ইম্পর্টেন্ট থাকে সেগুলো সাপ্লাই করা হয়। প্রতিটা চ্যাপ্টারের শেষে পরীক্ষা নেওয়া হয় এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ফুল সিলেবাস পরীক্ষা। মানে পরীক্ষার আগে যেমনটা ঠিক নবোদয় বিদ্যালয় পরীক্ষায় আসে, ঠিক তেমন একটা কোশ্চেন পেপার বানিয়ে বাচ্চার পরীক্ষা নেওয়া। এরকম 20-30টা পরীক্ষা নিলে বাচ্চা নিজেকে রেডি করতে পারে
টাইম ম্যানেজমেন্ট, টাইমের মধ্যে পরীক্ষা দেওয়া, সঠিকভাবে উত্তরে ওইমারে গোল করা, এইসব মানে মানে যাবতীয় জিনিস সেইগুলো এই পূর্ণ সিলেবাস পরীক্ষার মাধ্যমে সে নিজেকে কোয়ালিফাই করতে পারে, নিজেকে রেকটিফাই করতে পারে। তো সেই পূর্ণ সিলেবাস পরীক্ষা 20 থেকে 30টা আমরা নিয়ে থাকি প্রতি বছর। ইংলিশ এবং বাংলা দুই ভাষাতেই পড়ানো হয়, তো চিন্তার কোনো বিষয় নেই। অনলাইন এবং অফলাইন দুই ভাবেই ফ্যাসিলিটি আছে। আপাতত আমাদের ক্লাস সপ্তাহে 3 দিন হতো, রবি, বৃহস্পতি এবং মঙ্গল, রবি, মঙ্গল এবং বৃহস্পতি। কিন্তু এখন যেহেতু পরীক্ষার ডেট 1 মাস এগিয়ে দিয়েছে, তো এখন আমাদের এই মানে ক্লাস সপ্তাহে 5 থেকে 6 দিন করে হবে। তো ক্লাসের সংখ্যাও বাড়বে। যেখানে সপ্তাহে 3 দিন হতো, এখন আগামী দিনে সপ্তাহে 5 দিন থেকে 6 দিন করে ক্লাস হবে। ক্লাসের টাইমিং সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা, টাইমিং এটাই থাকবে। আচ্ছা, আমাদের অনলাইন কোর্স ফিস হচ্ছে 6,999 টাকা, যদি আপনি ইনস্টলমেন্টে দেন, মানে আপনি ধাপে ধাপে দেবেন। আর আপনি যদি ওয়ান টাইম পেমেন্ট করেন, তাহলে আপনাকে মাত্র 5,999 টাকা দিতে হবে। বিশদে আপনি যদি জানতে চান আমাদের কোর্সের ব্যাপারে, তাহলে আপনাকে এই নাম্বারে ফোন করতে হবে, 9126903752। এই নাম্বারে ফোন করলে প্রীতি ম্যাডামের সাথে আপনার কথা হবে, বা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। প্রীতি ম্যাডাম আমাদের অনলাইন কোর্সের ম্যানেজার, উনি সমস্ত বিষয়টা আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবেন। আমাদের অফলাইন সেন্টারও আছে মেদিনীপুর, বেলদা এবং অফলাইন সেন্টারগুলোতে আমাদের এইভাবে ডিজিটাল বোর্ডের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়, কারণ ডিজিটাল বোর্ড খুবই ইন্টারঅ্যাক্টিভ। এখানে বিভিন্ন রং ইউজ করে, বিভিন্ন শেপ ইউজ করে, বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবি দেখিয়ে বাচ্চাদেরকে আরো ইংরেজিংলি পড়ানো হয়। এবং প্রতিটা ক্লাসের পরে নর্মালি বোর্ডে আমরা লেখার পরে বোর্ড মুছে দিতে হয়, কিন্তু এই বোর্ডে সমস্ত রেকর্ড থাকে। ওই জন্য ক্লাসের সমস্ত নোটস ক্লাসের পরে স্টুডেন্টদেরকে পাঠিয়ে দেওয়া হয়, যাতে যে ক্লাস মিস করে সেও ক্লাসের নোটস পেয়ে যায়, যে ক্লাসে স্যার কি পড়িয়েছিলেন সে বুঝতে পেরে যায়। অফলাইন কোর্সে জয়েন করতে গেলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 9679103103। এই নাম্বারে যোগাযোগ করলে অমর্ত্য স্যার ফোন রিসিভ করবেন, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। অমর্ত্য স্যার হচ্ছেন আমাদের অফলাইন কোর্সের ম্যানেজার, অফলাইনের সমস্ত ব্যাপারটা উনিই দেখে থাকেন। লাস্টলি আরেকটা সার্ভিস আমাদের अवेलेबल আছে। যদি আপনি ফর্ম ফিল আপ করতে ভয় পাচ্ছেন, যদি আপনি বুঝতে পারছেন না, আপনার মনে এরকম চলছে যে আপনি ফর্ম ফিল আপ করতে গেলে কিছু ভুল হয়ে যেতে পারে, তাহলে বলবো যে আপনি কোনো রিস্ক নেবেন না। আমরা আছি, আমাদের এক্সপার্ট টিম আছে, আমরা ফর্ম ফিল আপ করে দিই মাত্র 99 টাকার বিনিময়ে। তো আমাদেরকে দিয়ে আপনি ফর্ম ফিল আপ করাতে পারেন, আমরা সমস্ত ব্যাপারটা গাইড করে দেবো আপনাকে, কি আপনাকে পাঠাতে হবে। আমরা সমস্ত ব্যাপারটা কেয়ারফুলি ফর্ম ফিল আপ করি। যদি ফর্ম ফিল আপে যদি কিছু ভুল হয়েও যায়, সেটা কারেকশন করার দায়িত্ব আমাদের, আমরা সেটাকেও কারেকশন করার চেষ্টা করি, কারণ কারেকশন উইন্ডো থাকে। ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে 2-3 দিন কারেকশন উইন্ডো থাকে, যেখানে কারেকশন করার সময় দেয় নবোদয় বিদ্যালয় সমিতি। এবং লাস্টলি অ্যাডমিট কার্ডও আমরাই ডাউনলোড করে দেবো। তো যদি আপনি আমাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাতে চান, তাহলে এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে, 9126903752। এই নাম্বারে যোগাযোগ করলে প্রীতি ম্যাডাম ফোন ধরবেন। তাহলে আশা করছি আমাদের কোচিং এর ব্যাপারে, সমস্ত সার্ভিসের ব্যাপারে আপনাকে ওয়াকিবহাল করাতে পেরেছি। দেখা হবে আগামী ভিডিওতে, এই নবোদয় স্কুল এবং নবোদয় পরীক্ষা নিয়ে কোনো একটা বিষয়ে আমি কথা বলবো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা, বাই বাই, সায়োনারা, জয় হিন্দ।